আচ্ছা, গুড আফটারনুন ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা ইউটিউব ক্লাস। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, প্রত্যেকের প্রিপারেশন তুঙ্গে। কারণ আমাদের WBCS প্রিলিমিনারি পরীক্ষা অলরেডি ডিক্লেয়ার্ড, সেটা কিন্তু খুব শিগগিরই শুরু হচ্ছে। এবং এই প্রিলিমিনারি ক্লাসের কথা মাথায় রেখে, WBCS প্রিলিমিনারি ক্লাসের কথা মাথায় রেখে কিন্তু অলরেডি আমাদের রাইস স্মার্টে একদম সাবজেক্ট ওয়াইজ ক্লাস শুরু হয়ে গেছে। তো নেক্সট উইক থেকে ফ্রম মানডে তোমরা প্রিলিম স্পেশাল ক্লাস পাবে। প্রত্যেকে ক্লাসগুলোতে জয়েন করবে এবং ক্লাসগুলোর বেনিফিট অ্যাভেল করার চেষ্টা করবে, কারণ আমাদের WBCS প্রিলিমিনারি কিন্তু খুব সামনেই। প্রত্যেকে গুড আফটারনুন, প্রত্যেকে ক্লাসে জয়েন করে যাও। তো আজকের ক্লাসে আমরা কিন্তু বায়োলজির বেশ কিছু ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন নিয়ে কথা বলবো। ঠিক আমি তোমাদেরকে যেরকমটা কমিট করেছিলাম প্রিভিয়াস ক্লাসে, যে আমাদের এখন থেকে যে সেশনগুলো হবে সেই সেশনে আমাদের মেইন ফোকাস থাকবে অন PYQs, কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স আর ভেরি ইম্পর্টেন্ট। এটাই কিন্তু একমাত্র আমাদের প্রিপারেশনটা কতটা ভালো হয়েছে বা আমরা প্রিপারেশনের কোন স্টেজে আছি সেটাকে অ্যাসেস করতে হেল্প করবে। তো এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করার উপরে আমি বারবারই কিন্তু তোমাদেরকে ফোকাস করতে বলি, এবং প্রিভিয়াস যতগুলো সেশন আমি কন্ডাক্ট করেছি বা প্রিভিয়াস যতগুলো ক্লাস তোমরা বায়োলজির উপরে করেছো সবটাই কিন্তু মোটামুটি প্রত্যেকটা MCQ এর ফাউন্ডেশন কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। ওকে, সো এটা একটা ডিক্লারেশন যে আমাদের কিন্তু WBCS প্রিলিমিনারি এক্সামের ডেট অলরেডি ডিক্লেয়ার্ড। যারা ক্লাসে জয়েন করছো বা যারা রেগুলার বেসিসে রাইস স্মার্ট বাংলা ফলো করো তাদেরকে বলবো অবশ্যই কিন্তু মানডে থেকে প্রত্যেকটা ক্লাস তোমরা করবে। প্রত্যেকটা ক্লাসে এক্সপার্ট মেন্টররা থাকবেন এবং তারা কিন্তু এই প্রিলিম স্পেশাল যে ম্যারাথন ক্লাস তোমরা রাইস স্মার্ট বাংলাতে আগেও করেছো সেই ধরনের ক্লাস কিন্তু আবার শুরু হয়ে যাচ্ছে ফ্রম মানডে। সেখানে আমিও তোমাদের ক্লাস নেব বায়োলজির। কিন্তু আমরা একটা সিরিজ, একটা কোয়েশ্চেন আনসার সেশন, খুব প্রোডাক্টিভ একটা সেশন কিন্তু আমরা কন্ডাক্ট করতে চলেছি ফ্রম দ্য নেক্সট উইক। তো প্রত্যেককে রিকোয়েস্ট করব প্রত্যেকে কিন্তু নেক্সট উইক থেকে এই ক্লাসগুলো রাইস স্মার্ট বাংলাতেই অ্যাক্সেস করতে পারবে, প্রত্যেকে ক্লাসগুলোতে জয়েন করবে। কারণ লাস্ট মিনিট প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি করে আমরা পড়বো, কোন কোন কোয়েশ্চেনগুলোকে বেশি ফোকাস করব, তার জন্য কিন্তু ক্লাসগুলো অ্যাটেন্ড করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো আজকে যে সেশনটা আমরা করব সেশনটা খুব ছোট্ট একটা সেশন, কারণ আমাদের কাছে টোটাল নাম্বার অফ MCQ রয়েছে 15টা। প্রত্যেকটা প্রশ্ন আমি চেষ্টা করেছি বিভিন্ন টপিক, ডাইভার্স টপিক থেকে রাখার চেষ্টা করেছি। কোনো একটা টপিক থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আছে এরকমটা নয়। প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করতে গেলে তোমরা কিন্তু ডিফারেন্ট টপিককে এক্সপিরিয়েন্স করবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম আমি আজকে সেশনে যাব। তোমরা চটপট আনসার করবে কমেন্টে, ঠিক যেরকম ভাবে তোমরা প্রোঅ্যাক্টিভলি পার্টিসিপেট করো আমার ক্লাসে, আজকেও কিন্তু আমি ঠিক সেরকম পার্টিসিপেশনই এক্সপেক্ট করছি তোমাদের থেকে। সো লেটস স্টার্ট, শুরু করছি। দেখো প্রশ্নগুলো কি স্ক্রিনে আসছে, ভালো করে প্রশ্নগুলো পড়বে। কোনটা তোমাদের মনে হচ্ছে সঠিক উত্তর সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ওকে, লেটস স্টার্ট, চলো। প্রথম কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন, which of the following immunity is obtained during a lifetime? এটা যে চ্যাপ্টারের প্রশ্ন, এই কোয়েশ্চেনটা যে চ্যাপ্টার থেকে এসছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে ইমিউনোলজি। ইমিউনোলজি। সো বলছে যে কোন ধরনের ইমিউনিটি আমরা থ্রু আউট দ্য লাইফ, আমরা কোন ধরনের ইমিউনিটি থ্রু আউট দ্য লাইফ বা জীবনের যে কোনো সময় ডিউরিং আ লাইফ টাইম আমরা অ্যাচিভ করতে পারি, which is not by birth। অলরেডি আনসার আসা শুরু হয়ে গেছে। তাহলে কোন ধরনের ইমিউনিটিকে আমরা ইননেট ইমিউনিটি বা বাই বার্থ ইমিউনিটি বলি না, যেটা আমরা থ্রু আউট দ্য লাইফ বিভিন্ন ইনফেকশনের দ্বারা হোক বা প্যাসিভ ওয়েতে হোক, ঠিক আছে, সেটা হতে পারে তোমার
কি আনসার দিচ্ছ প্রত্যেকে? কারেক্ট, অ্যাকোয়ার্ড ইমিউনিটি, রাইট। সো দেখো আমাদের ইমিউনিটিকে আমরা ব্রডলি কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইননেট ইমিউনিটি আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। সো ইননেট ইমিউনিটিকে কিন্তু আমরা বাই বার্থ ইমিউনিটি বলি, বিকজ এটা কিন্তু জন্মগত। তো জন্ম থেকেই যে ইমিউনিটিটা আমাদের মধ্যে গ্রো করে বা সিন্স বার্থ যে ইমিউনিটি আমাদের মধ্যে ডেভেলপ হয়, দ্যাট ইজ কল্ড ইননেট ইমিউনিটি। কিন্তু তারপর যত আমাদের ম্যাচুরেশন হয় বা আমরা গ্রো করতে শুরু করি, তত আমরা ডিফারেন্ট ইনফেকশাস পার্টিকেল বা ফরেন এলিমেন্ট বা তোমার কোনো অ্যাক্টিভ প্যাথোজেন যখন আমরা কন্ট্রাক্ট করি বা যখন আমাদের বডি এই ধরনের ফরেন বডিগুলোকে এক্সপিরিয়েন্স করতে শুরু করে, তখন ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমাদের বডিতে একটা বলতে পারো যে ইনডিরেক্ট ইমিউনিটি তৈরি হয়, উইচ ইজ নট ইননেট ইমিউনিটি, যেটা আমরা জন্ম থেকে লাভ করি না, কিন্তু থ্রু আউট লাইফ বাই গেটিং দ্য এক্সপিরিয়েন্স অফ বলতে পারো যে ডিফারেন্ট টাইপ অফ ইনফেকশন বা ডিফারেন্ট টাইপ অফ ইনফেকশাস এজেন্ট, ফরেন এলিমেন্ট, এগুলোর জন্য আমরা যে ধরনের ইমিউনিটি এক্সপিরিয়েন্স করি বা আমাদের বডিতে যে ধরনের ইমিউনিটি গ্রো করতে শুরু করে, দ্যাট ইজ কল্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। একদম ঠিক উত্তর দিয়েছো। এই কোয়েশ্চেনটার আনসার হবে অপশন এ, অ্যাকোয়ার্ড ইমিউনিটি। চলো নেক্সট কোয়েশ্চেনটা বলছে, রিপ্রোডিউসিং নিউ প্লান্টস থ্রু সেলস ইনস্টেড অফ ভেজিটেটিভ পার্টস অফ সিডস ইজ কল্ড। প্লান্ট রিপ্রোডাকশন, প্লান্ট রিপ্রোডাকশন বা উদ্ভিদ প্রজনন, এটাকে আমরা দুটো ভাগে নর্মালি ভাগ করতে পারি। একটা হচ্ছে বাই ন্যাচারাল মিনস, প্রাকৃতিক ভাবে, আরেকটা হচ্ছে বাই আর্টিফিশিয়াল মিনস, কৃত্রিম ভাবে। তো ন্যাচারাল ওয়েতে প্লান্ট যে প্রসেসে রিপ্রোডিউস করে সেটা হচ্ছে প্লান্টের যে ভেজিটেটিভ পার্ট লাইক রুট, স্টেম, লিভ, মডিফাইড রুট, মডিফাইড স্টেম, মডিফাইড লিভস, এগুলো দিয়ে কিন্তু প্লান্ট রিপ্রোডিউস করে। মানে ওই মডিফাইড বডি পার্ট গুলো থেকে নিউ ইন্ডিভিজুয়াল তৈরি হয়। আর আর্টিফিশিয়াল মিনস যদি বলি, দ্যাট ইজ গ্রাফটিং, কাটিং, লেয়ারিং, আরেকটা হচ্ছে টিস্যু কালচার বা যাকে বলা হয় মাইক্রো প্রপাগেশন, যাকে বলা হয় মাইক্রো প্রপাগেশন। তাহলে এখানে কোয়েশ্চেনটা করেছে যে রিপ্রোডিউসিং নিউ প্লান্টস থ্রু সেলস, তাহলে একটা সিঙ্গল সেল থেকে প্লান্ট রিপ্রোডিউস করে বা একটা সিঙ্গল সেল ডিভাইড করে একটা কমপ্লিট অর্গানিজম তৈরি হয় ইনস্টেড অফ ভেজিটেটিভ বডি পার্টস। ঠিক আছে, তাহলে ইনস্টেড অফ সিডস যদি একটা সিঙ্গল সেল থেকে কমপ্লিট প্লান্ট বডি তৈরি হয়, তখন আমরা সেই পদ্ধতিটাকে কি বলবো? আচ্ছা, মিক্সড আনসার আমি পাচ্ছি। কেউ বলছো টিস্যু কালচার বা মাইক্রো প্রপাগেশন, আরেকটা আনসার পেলাম রিজেনারেশন। রিজেনারেশন কথার মানে হচ্ছে পুনরুৎপাদন। কোনো একটা বডি পার্ট যদি কোনো কারণে আমাদের মেইন বডি থেকে ডিসোসিয়েটেড হয়ে যায় প্লান্টের ক্ষেত্রে, মানে অ্যাজ পার ইউর ভার্সন যদি রিজেনারেশন আনসার নিতে হয়, সেক্ষেত্রে ওই সেপারেটেড বডি পার্টটা থেকেই নতুন করে একটা ইন্ডিভিজুয়াল গ্রো করে বাই সেল ডিভিশন, দ্যাট ইজ কল্ড রিজেনারেশন। যেটা আমরা কিন্তু আসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশনে হতে দেখি। কিছু কিছু লোয়ার গ্রুপ অফ অর্গানিজম রয়েছে, দে শো রিজেনারেশন প্রসেস। ওকে, মাল্টিপল ফিশন, ফিশন কথাটার মানে হচ্ছে স্প্লিটিং। ওকে, ফিশন কথার মানে হচ্ছে স্প্লিটিং। বাইনারি ফিশন মিন্স একটা প্যারেন্ট সেল, সেখান থেকে অ্যাট এ টাইম যদি দুটো সেল তৈরি হয়, দ্যাট ইজ বাইনারি ফিশন। বাইনারি মিন্স টু।
মোর দেন 2 সেল তৈরি হলে তাকে বলা হয় মাল্টিপল ফিশন বা বহু বিভাজন। ওকে, মাল্টিপল ফিশন বা বহু বিভাজন। এখানে ডেফিনেটলি কিন্তু আনসারটা অপশন এ হবে, টিস্যু কালচার। তাহলে আমরা যদি একটা টেস্ট টিউব নিই, এবং এটা কিন্তু মনে রাখবে এটা একটা আর্টিফিশিয়াল প্রসেস, এটা একটা আর্টিফিশিয়াল প্রসেস। একটা টেস্ট টিউবের মধ্যে আমরা কালচার মিডিয়াম নিলাম, এখানে বিভিন্ন গ্রোথ স্টিমিউলাস, হরমোন, বিভিন্ন নিউট্রিয়েন্টস অ্যাড করলাম, একটা সিঙ্গল সেল বা ক্যালাস টিস্যু এখানে প্লেস করলাম। ওভার দ্য পিরিয়ড অফ টাইম ক্যালাস টিস্যু ডেভেলপমেন্ট হবে এবং আলটিমেটলি এখানে একটা এন্টায়ার একটা প্লান্ট ভ্যারাইটি ডেভেলপ করবে। ঠিক আছে, তাহলে ফ্রম আ সিঙ্গল সেল টু আ কমপ্লিট অর্গানিজম, দিস ইজ কল্ড টিস্যু কালচার। টাইম কনজিউমিং, বাট এটা কিন্তু অনেক বেশি কনস্ট্রাকটিভ, অনেক বেশি বলতে পারো যে অনেক বেশি অ্যাকসেপ্টেবল একটা মেথড, যেখানে আমরা আর্টিফিশিয়াল ওয়েতে ফ্রম আ সিঙ্গল প্লান্ট সেল একটা কমপ্লিট প্লান্ট বডি ডেভেলপ করতে পারি। এই প্রসেসটার আরেকটা নাম হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে ইউজ অফ পলিশড রাইস ইন হিউম্যান ডায়েট কজেস দ্য ফলোয়িং ডিজিজ। দ্য ফলোয়িং ডিজিজ। কোয়েশ্চেনটা আরেকবার বলি, ইউজ অফ পলিশড রাইস ইন হিউম্যান ডায়েট কজেস দ্য ফলোয়িং ডিজিজ। পলিশড রাইস ইউজ করলে বা পলিশড রাইস কনজিউম করলে যে এলিমেন্টটা আমরা ল্যাক করি, which is very important for fulfilling our nutritional purpose, সেই এলিমেন্টটা কোনটা এবং তার ডেফিসিয়েন্সি হলে কি ডিজিজ হয় বলো। ভেরি গুড, যারা বেরি বেরি আনসার করছো ভেরি গুড। বেরি বেরি রোগটার মানে হচ্ছে এক্সট্রিম উইকনেস। বেরি বেরি রোগটার মানে হচ্ছে এক্সট্রিম উইকনেস। সো বেরি বেরি কেন হয়? ভিটামিন B1 বা থায়ামিনের ডেফিসিয়েন্সি হলে বেরি বেরি রোগটা হয়। ওকে, সো এখানে অপশন এ উইল বি দ্য রাইট আনসার। পলিশড রাইসে অনেক সময় কিন্তু আমরা দেখি কিছু এসেনশিয়াল এলিমেন্ট মিসিং থাকে, তার মধ্যে ভিটামিন B1 ইজ ওয়ান অফ দেম, যার ডেফিসিয়েন্সি হলে কিন্তু বেরি বেরি রোগটা হয়। সো অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট আছে গয়টার, নাইট ব্লাইন্ডনেস এবং কালার ব্লাইন্ডনেস। গয়টার ইজ অ্যাসোসিয়েটেড উইথ থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডটা যদি কোনোভাবে ম্যালফাংশন করতে আরম্ভ করে, সেখান থেকে যদি থাইরক্সিনের কোনোভাবে হাইপো বা হাইপার সিক্রেশন হয়, প্রপার ওয়েতে যদি থাইরক্সিন সিক্রেশন না হয় ফ্রম দ্য থাইরয়েড গ্ল্যান্ড, সেক্ষেত্রে আমরা সিম্পল গয়টার এবং টক্সিক গয়টার বা এক্সোপথ্যালমিক গয়টার হতে দেখি। ঠিক আছে, নাইট ব্লাইন্ডনেস রোগটা হয়, এটার কারণটা হচ্ছে ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ, রাতকানা। ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ, রাতকানা। ওকে, আর কালার ব্লাইন্ডনেস এটা হচ্ছে একটা এক্স ক্রোমোসোম লিঙ্কড রিসেসিভ ডিজিজ। এই রোগটার ক্ষেত্রে দেখা যায় যে পুরুষদের ক্ষেত্রে কিন্তু একটা এক্স ক্রোমোসোম এফেক্টেড হয় এবং মহিলাদের ক্ষেত্রে যেহেতু দুটো এক্স ক্রোমোসোম থাকে, সেক্ষেত্রে একটা এক্স ক্রোমোসোম যদি কোনো কারণে ডিসপিউটেড হয়ে যায়, তাহলে কিন্তু দুটোর মধ্যে একটা ডিসপিউটেড হওয়ার কারণে সেই মহিলাটি ক্যারিয়ার হন এই ডিজিজটার জন্য, এবং দুটোই যদি ডিসপিউটেড হয় সেক্ষেত্রে ডিজিজড বলা হয়। তো এটা কিন্তু একটা এক্স ক্রোমোসোম লিঙ্কড রিসেসিভ ডিজিজ, এক্ষেত্রে কালার ডিফারেন্সিয়েট করতে সমস্যা হয়। ওকে, তো এটা একটা ডেফিনেটলি হেরিডিটরি ডিজিজ বা তোমরা কমেন্ট করেছো জিনগত রোগ। ভেরি গুড। তাহলে এখানে আমাদের কোয়েশ্চেনের আনসারটা হলো অপশন এ, বেরি বেরি। চলো
নেক্সট বলছে algal biofuels are an alternative to, এটা ডেফিনেটলি আমরা জানি যে algae কিন্তু would perform photosynthesis because of having chlorophyll, সেই কারণে algae কে বলা হয় photoautotrophs। তাহলে এটা কিন্তু এই algal biofuels এটা কিন্তু অনেক বেশি পরিবেশ বান্ধব বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, অনেক বেশি পরিবেশ বান্ধব বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, অর্থাৎ পরিবেশের ওপরে কোনো অ্যাডভার্স ইম্প্যাক্ট হতে দেয় না। তাহলে কোন ট্র্যাডিশনাল ফুয়েলকে আমরা রিপ্লেস করে তার পরিবর্তে অ্যালগাল বায়োফুয়েল ইউজ করতে পারি? বলো। ডেফিনেটলি হচ্ছে ফসিল ফুয়েল। ভেরি গুড। তাহলে আমরা কিন্তু ফসিল ফুয়েলকে বলি হচ্ছে এগুলো ট্র্যাডিশনাল ফুয়েল এবং এগুলো এক্সস্টেবল ফুয়েল। এগুলো কিন্তু খুব নিয়ার ফিউচারে হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং মোরওভার দে আর নন রিনিউয়েবল, অর্থাৎ এগুলোকে কিন্তু একবার যদি এই ফসিল ফুয়েলের যে রিসোর্স আমরা এখন ইউটিলাইজ করছি, যদি এগুলো একবার এক্সস্টেড হয়ে যায় বা কনজিউমড হয়ে যায়, তাহলে কিন্তু কম্পেনসেশন উইল নট পসিবল, কারণ পুনর্ব্যবহার করা এগুলো সম্ভব নয়। তাহলে এগুলোর যদি আমরা মানে কি বলবো সাস্টেনেবল ম্যানারে যদি এই ধরনের জ্বালানি ব্যবহার না করি, তাহলে ইন ফিউচারে কিন্তু দে উইল গেট এক্সস্টেড। ওকে। আর ফসিল ফুয়েল বার্নিং করলে ম্যাক্সিমাম যে গ্রিনহাউস গ্যাসটা আমাদের অ্যাটমসফিয়ারে কন্ট্রিবিউটেড হয়, দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড। ওকে, দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড, এবং দিস ইজ দ্য মোস্ট পোটেন্ট গ্রিনহাউস গ্যাস। causes global warming। অনেক সময় যদি আমরা দেখি সালফার বিয়ারিং ফসিল ফুয়েল খুব বেশি মাত্রায় ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ইট ইজ অলসো রেসপন্সিবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ অর দ্য ফরমেশন অফ স্মগ। মাথায় রাখবে, স্মগ কথাটার মানে হচ্ছে স্মোক প্লাস ফগ। স্মগ মানে হচ্ছে স্মোক প্লাস ফগ। ওকে, তাহলে এটা কিন্তু একটা সেকেন্ডারি পলিউট্যান্ট বা গৌণ দূষক। ওকে, সেকেন্ডারি পলিউট্যান্ট বা গৌণ দূষক। তাহলে এখানে এই চারটে অপশনের মধ্যে কোনগুলো রিনিউয়েবল সোর্স অফ এনার্জি বা কোন ধরনের শক্তি উৎসগুলোকে আমরা বারংবার ব্যবহার করতে পারি, যার উৎস অফুরন্ত, আমাকে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেন। The primary organ affected by COVID-19 is coronaviral disease 2019. Coronaviral disease 2019। প্রিলিমিনারিতে কোন কোন চ্যাপ্টার গুলো রিভিশন করবে? খুব ভালো কোয়েশ্চেন। দেখো, প্রিলিমিনারিতে আমাদেরকে প্রিলিমিনারি এক্সামটাকে খুব সাকসেসফুলি হার্ডেলটাকে যদি আমাদের ওভারকাম করতে হয়, তো সেক্ষেত্রে বায়োলজির বেশ কিছু সিলেক্টিভ চ্যাপ্টার পড়ার প্রয়োজন। তো এখন আমার মনে হয় চ্যাপ্টারগুলোকে থরলি রিড করার থেকে হোয়াট ইজ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাইসমার্টে আমি যে কোয়েশ্চেনগুলো সলভ করাচ্ছি, সেই প্রশ্নগুলো যে চ্যাপ্টার থেকে আসছে সেই চ্যাপ্টারগুলোকে বেশি করে ফোকাস করার। তো যেহেতু নেক্সট উইক থেকেই আমাদের প্রিলিম স্পেসিফিক সেশন স্টার্ট হচ্ছে, প্রিলিম স্পেসিফিক ম্যারাথন ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আমি টিউসডেতে তোমাদের সাথে থাকবো বায়োলজির একটা খুব ইম্পর্টেন্ট সেশন নিয়ে। তো সেই ক্লাসে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোন কোন চ্যাপ্টার থেকে আমি কোয়েশ্চেন রেখেছি।
সেই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট ফর প্রিলিমস। ওকে, আশা করি আমি উত্তরটা দিতে পারলাম। চলো, কি হবে উত্তর? হ্যাঁ, একদমই তাই। তো কোভিড-19 এটা হচ্ছে ডিজিজটার নাম। যে আমাকে প্রশ্নটা করলে তার উদ্দেশ্যে বলি যে পিএসসির একটা পছন্দের টপিক হচ্ছে ডিজিজ, পার্টিকুলার ডিজিজ। সেই ডিজিজগুলো কজ করে যে রেসপন্সিবল প্যাথোজেনগুলো, তাদের সায়েন্টিফিক নেম, সেই প্যাথোজেনগুলোর নেচার কি, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গি, এগুলো পড়তে হবে, সায়েন্টিফিক নেম পড়তে হবে। সেই পার্টিকুলার ডিজিজটাকে আইডেন্টিফাই করার জন্য বা কনফার্ম করার জন্য কোন ধরনের টেস্ট আমরা পারফর্ম করি, ইম্পর্টেন্ট। যদি সেই ডিজিজটার এগেনস্টে কোনো ভ্যাকসিনেশন অ্যাভেলেবল থাকে, সেই নামটা জানাটা ইম্পর্টেন্ট। ওকে, এবং ভেক্টর বর্ন ডিজিজ কি কি রয়েছে, কোন ডিজিজগুলো স্প্রেড করার জন্য ভেক্টর বা ক্যারিয়ারের প্রয়োজন, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে। এবং নতুন করে যে ভাইরাসগুলো নিউজে চলছে, বা নিউজে যদি কোনো ভাইরাস খুব ট্রেন্ডিং হয়, লাইক এখন হান্টা ভাইরাস চলছে, তো এই ভাইরাসগুলো সম্পর্কে একটু পড়তে হবে। এদের নেচার কি, এদের মরফোলজিক্যাল স্ট্রাকচার কিরকম, এদের ট্রান্সমিশন প্যাটার্ন কিরকম, আর দে জুনোটিক ভাইরাস অর নট, এগুলো একটু দেখতে হবে। ঠিক আছে, চলো তাহলে এটার উত্তর হচ্ছে লাংস, ডেফিনেটলি। তাহলে কোভিড-19 হচ্ছে ডিজিজ, ভাইরাসটার নাম হচ্ছে SARS-CoV-2। সার্স এর পুরো নাম কি? সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। এই ডিজিজটাকে ডিল করার জন্য যে ভ্যাকসিনগুলো অ্যাভেলেবল তোমরা পড়েছো, সেই সময়তে পড়েছো কোভ্যাক্সিন, কোভিশিল্ড, স্পুটনিক 5। ওকে, তো এই ভাইরাসটা কিন্তু ডেফিনেটলি একটা অ্যানিমাল ভাইরাস, জুনোটিক ভাইরাসও বলা হয়। জুনোটিক ভাইরাস, জুনোটিক ভাইরাস কেন? বিকজ অ্যানিমাল টু হিউম্যান, অ্যানিমাল টু হিউম্যান ট্রান্সমিশন হয়, দ্যাট ইজ ওয়াই জুনোটিক ভাইরাস বলা হয়। ঠিক আছে, জেনেটিক মেটেরিয়াল কি? জেনেটিক মেটেরিয়াল হচ্ছে সিঙ্গল স্ট্র্যান্ডেড mRNA কনফার্মেটরি টেস্ট। নাম কি? কনফার্মেটরি টেস্ট। নাম হচ্ছে, মনে রাখবে, RT-PCR, রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেন রিঅ্যাকশন, RT-PCR। চলো নেক্সট কোয়েশ্চেন। ভোকাল কর্ড অকার্স ইন, থ্রোট রিজিয়নে রয়েছে ভোকাল কর্ড, যেখান থেকে আমাদের স্পিচ ডেভেলপমেন্ট হয়। এটা এক্স্যাক্টলি কোন পার্টে থাকে? আমাদের রেসপিরেটরি সিস্টেমে কোন পার্টে আমরা ভোকাল কর্ড প্রেজেন্ট থাকতে দেখি? ওয়ান ইজ ফ্যারিংস, নেক্সট ল্যারিংস, গ্লটিস, ব্রঙ্কিয়াল টিউব। বলো। ফ্যারিংস, ল্যারিংস, গ্লটিস, ব্রঙ্কিয়াল টিউব। ভেরি গুড, এটা কিন্তু আনসার হবে ল্যারিংস। ল্যারিংসকে আমরা বলি ভয়েস বক্স। ওকে, ভয়েস বক্স। Question number 7 বলছে which of the following is the crucial component of PCR? PCR এর ফুল ফর্ম কি? পলিমারেজ
polymerase chain reaction. Full form of PCR is polymerase chain reaction. তাহলে PCR এ আমরা কি করি বেসিক্যালি? PCR হচ্ছে একটা ইম্পর্টেন্ট বলতে পারো মেথড বা ইম্পর্টেন্ট একটা বায়োটেকনোলজিক্যাল একটা বলতে পারো যে স্ট্র্যাটেজি, যেখানে আমরা কি করি আর্টিফিশিয়ালি ডিএনএ সংখ্যা বাড়াই, ডিএনএ অ্যাম্প্লিফিকেশন ইন আর্টিফিশিয়াল ওয়ে যে প্রসেসে আমরা পারফর্ম করি দ্যাট ইজ কল্ড পিসিআর। আর ন্যাচারাল ওয়েতে যখন ডিএনএ অ্যাম্প্লিফিকেশন হয় সেই প্রসেসটার নাম হচ্ছে কি রেপ্লিকেশন, রাইট? পিসিআর এ বেশ কিছু প্রসেস রয়েছে, ডিন্যাচুরেশন অফ ডিএনএ থেকে ইলংগেশন অফ ডিএনএ থেকে অ্যানিলিং, প্রাইমার অ্যানিলিং, এই ধরনের কিছু ইম্পর্টেন্ট ইভেন্ট আছে। উই আর নট সাপোজ টু ডিসকাস দ্যাট। শুধু বলতে হবে যে এখানে যে কটা অপশন আছে এর মধ্যে কোন এনজাইমটা পিসিআর এ ব্যবহার করা হয়। ভেরি গুড। থার্মাস অ্যাকুয়াটিকাস একটা থার্মোফিলিক ব্যাকটেরিয়া, হাই টেম্পারেচারে সার্ভাইভ করতে পারে। তো সেই ব্যাকটেরিয়া থেকে এক্সট্র্যাক্ট করা একটা টেম্পারেচার স্টেবল একটা এনজাইম হচ্ছে ট্যাক পলিমারেজ, which is extracted from Thermus aquaticus bacteria. তাহলে এই পার্টিকুলার এনজাইমটা কিন্তু is very crucial for running the reactions of PCR. So option B will be the correct answer. Restriction endonuclease কে আমরা বলি molecular scissor, আর ডিএনএ লাইগেজ কে আমরা বলি হচ্ছে molecular glue। কারণ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কোনো একটা ডিএনএর মধ্যে বা কোনো নিউক্লিওটাইডের মধ্যে কোনো একটা স্পেসিফিক সিকোয়েন্সকে কাট করতে ইউজ করা হয়। এন্ডো মিন্স উইদিন, ওকে? কোনো একটা স্পেসিফিক সিকোয়েন্স দেখে সেটাকে কাট করা, সেটা কার কাজ? রেস্ট্রিকশন এনজাইম, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। আর সেই নিউক্লিওটাইডকে জয়েন করতে হেল্প করে হচ্ছে ডিএনএ লাইগেজ। কোনো ব্রেক করা স্পেসিফিক কোনো ডিএনএ সিকোয়েন্স তাকে জয়েন করতে হেল্প করে ডিএনএ লাইগেজ। সো এটাকে আমরা বলি মলিকিউলার গ্লু, এটাকে আমরা বলি মলিকিউলার সিজার, ওকে? দুটোই কিন্তু ভেক্টর ডিজাইন করার সময় দুটো এনজাইমই কিন্তু খুব ভীষণ রকম ইম্পর্টেন্ট হয়ে যায়, ওকে? সো আমাদের এই কোয়েশ্চেনের আনসার আমরা করলাম অপশন বি। Question number 8, বলো। Transpiration decreases in which condition? তাহলে what is transpiration? Transpiration হচ্ছে একটা, মনে রাখবে এটা হচ্ছে একটা বায়োলজিক্যাল বা ফিজিওলজিক্যাল প্রসেস। এটা হচ্ছে একটা বায়োলজিক্যাল বা ফিজিওলজিক্যাল প্রসেস which happens in plant body. What does it mean? Transpiration মানে হচ্ছে elimination of excess water from the plant body in the form of water vapor. উদ্ভিদ যখন তার দেহের অতিরিক্ত পরিমাণ জল বাষ্পের আকারে দেহের বাইরে নির্গত করে তাকে আমরা ট্রান্সপিরেশন বলি। এবং এই ট্রান্সপিরেশন কিন্তু ইজ অ্যাসোসিয়েটেড উইথ রেইনিং বা ওয়াটার সাইকেল বা হাইড্রোলজিক্যাল সাইকেল। তাহলে কোন ক্ষেত্রে ট্রান্সপিরেশন রেটটা ডিক্রিজ করে? হাই হিউমিডিটি, জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি থাকে, কম তাপমাত্রা লো টেম্পারেচার, জলীয় বাষ্পের পরিমাণ কম, হাই লাইট ইন্টেন্সিটি, সূর্যালোকের তীব্রতা বেশি, কোনটা হবে আনসার? এইটার আনসার কিন্তু এখনো অবধি ঠিকঠাক ভাবে পাইনি।
সবাই বলছো 8C, না 8C হবে না, 8A will be the correct answer. যদি অ্যাটমসফিয়ারের মধ্যে ওয়াটার ভেপার ম্যাক্সিমাম থাকে তাহলে প্লান্ট কিন্তু নিজের বডি থেকে ওয়াটার লস করাটাকে ডিক্রিজ করে দেবে বা ওয়াটার লস করবে না। ইফ হিউমিডিটি ইজ হাই ইন দ্য নেচার, অ্যাটমসফিয়ারে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে প্লান্ট ওয়াটার লস করবে না। তাহলে যদি হিউমিডিটি বেশি থাকে তাহলে রেট অফ ট্রান্সপিরেশন উইল ডিক্রিজ। সো এটা একটা এক্সটার্নাল ফ্যাক্টর যেটা কিনা বাষ্পমোচনের হারকে নিয়ন্ত্রণ করে বা রেট অফ ট্রান্সপিরেশনকে ইনফ্লুয়েন্স করে। আচ্ছা, am I ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। চলো পরবর্তী প্রশ্ন, which is not essential for photosynthesis? সালোক সংশ্লেষের জন্য নিচের কোনটি গুরুত্বপূর্ণ নয়? নয় বলেছে, নট। What is not essential for photosynthesis? Sunlight, carbon dioxide, oxygen, chlorophyll. ভেরি গুড, সবাই এটা ঠিক আনসার করেছো একদম। ইভাপোরেশন হচ্ছে নেচারে হয়। একজন প্রশ্ন করেছো ইভাপোরেশন অ্যান্ড ট্রান্সপিরেশন। ইভাপোরেশন মানে হচ্ছে লস অফ ওয়াটার বা রিলিজ অফ ওয়াটার which occurs in water body which are present in the nature. আর যেটা ট্রান্সপিরেশন সেটাও লস অফ ওয়াটার বাট এটা প্লান্ট বডিতে হচ্ছে, সো এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস। ইভাপোরেশন ইজ এ ফিজিক্যাল প্রসেস। দুটো ডেফিনেটলি আলাদা, দুটো ডেফিনেটলি আলাদা, একদম তাই, ঠিকই বলেছো। অক্সিজেন, কারেক্ট আনসার ইজ অক্সিজেন। তাহলে সানলাইট, ক্লোরোফিল, কার্বন ডাই অক্সাইড তিনটেই প্রয়োজন। CO2 আর H2O কে আমরা কি বলি? র মেটেরিয়ালস অফ ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষ করার জন্য যে র মেটেরিয়ালস লাগে সেই দুটোর নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং জল, CO2 and water, এবং sunlight and chlorophyll both are essential elements or both are associated elements which are required in photosynthesis. এবং মনে রাখবে গ্লুকোজ, গ্লুকোজকে বলা হয় মেইন প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট অফ ফটোসিনথেসিস। অক্সিজেন হচ্ছে বাই প্রোডাক্ট অফ ফটোসিনথেসিস, বাই প্রোডাক্ট। অক্সিজেন কি করে তৈরি হয়? অক্সিজেনের সোর্স হচ্ছে ওয়াটার, অর্থাৎ H2O-টা সানলাইটের প্রেজেন্সে ব্রেকডাউন করে H+ আর OH- তৈরি করে। OH- থেকে তৈরি হয় অক্সিজেন, এবং এই H+টা হেল্পস ইন দ্য রিডাকশন অফ NADP। তৈরি হয় রিডিউসড NADP বা NADPH। এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ফটোলাইসিস বা হিল রিয়াকশন। সায়েন্টিস্ট রবিন হিল এই রিয়াকশনটাকে আবিষ্কার করেন, এবং এই প্রসেসটা কোন সময়তে হয়? এই প্রসেসটা হয় ডিউরিং লাইট ফেজ, আলোক দশা চলাকালীন। ওকে, সো অক্সিজেন কিন্তু ফটোসিনথেসিস করার জন্য এসেনশিয়াল নয়। অক্সিজেন ইজ essential for photorespiration. Photorespiration হলো। চলো নেক্সট কোয়েশ্চেন। Presence of
sunken stomata in leaves indicates the character of hydrophytes, halophytes, xerophytes, mesophytes. Sunken stomata আমরা কোথায় দেখতে পাই? Sunken stomata মানে হচ্ছে একে আমরা বলি hidden stomata, একে আমরা বলি hidden stomata, অর্থাৎ স্টোমাটা যখন লোয়ার এপিডার্মিস অফ লিভস এ প্রেজেন্ট থাকে তখন তাকে আমরা বলি হিডেন স্টোমাটা। রিজনটা কি? রিজনটা হচ্ছে জেরোফাইটস। আনসার হবে জেরোফাইটস। জেরোফাইটিক প্লান্ট গুলো ইউজুয়ালি হয় ডেজার্ট প্লান্ট, এবং ডেজার্ট প্লান্ট গুলো যে ধরনের ক্লাইমেটিক কন্ডিশনে সার্ভাইভ করার চেষ্টা করে বা অ্যাডাপ্ট করার চেষ্টা করে সেটা এক্সট্রিমলি ড্রাই কন্ডিশন, অত বেশি তাপমাত্রায় এবং যেখানে রেইনফল ইজ ভেরি পুয়ার, সেই কন্ডিশনে কিন্তু ওয়াটার লস করাটা ইজ নট ইকোনমিক্যাল অ্যাট অল। ওয়াটার লস করাটা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। সো এইসব প্লান্টগুলোর ক্ষেত্রে ওয়াটার কনজারভেশন স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এরা কি করে, এরা স্টোম্যাটাগুলোকে এমনভাবে ফর্ম করে বা স্টোম্যাটাল অ্যারেঞ্জমেন্ট এমনভাবেই হয় যে ওয়াটার লস উইল ইভেনচুয়ালি মিনিমাইজড, মানে ওয়াটার লস একেবারেই হয় না। কারণ ওয়াটার লস করাটা কিন্তু একেবারেই এদের জন্য ওয়াইজ না, বিকজ দে ইউজুয়ালি গ্রো ইন ভেরি ড্রাই এনভায়রনমেন্টাল কন্ডিশন, এবং এদের স্টোম্যাটাগুলো কিন্তু ইউজুয়ালি ওপেন হয় রাতের বেলায়। সো স্টোম্যাটাগুলোকে আমরা স্কোটোঅ্যাক্টিভ স্টোম্যাটাও বলি। স্কোটোঅ্যাক্টিভ স্টোম্যাটাও বলি, রাইট? সো এখানে অপশন সি will be the right answer, xerophytes. Okay, চলো, then C is the right answer. 11. Who considered the father of human taxonomy? Taxonomy বা বিন্যাস বিধির জনক কে? ক্লাসিফিকেশন, নোমেনক্লিচার, আইডেন্টিফিকেশন, এই ধরনের স্টেপগুলো প্রথম এই কনসেপ্টগুলো বা এই আইডিয়াগুলোকে প্রপোজ করেন কোন সায়েন্টিস্ট? বা হু ইজ দ্য ফাদার অফ বাইনোমিয়াল নোমেনক্লিচার? দ্বিপদ নামকরণের প্রবক্তাকে? কি হবে আনসার বলো? আনসার কি হবে? ক্যারুলাস লিনিয়াস। ওকে, Carolus Linnaeus. Charles Darwin, father of evolution. Gregor Mendel, father of genetics. Okay, চলো নেক্সট। ইনসেক্ট রেজিস্ট্যান্ট কটন প্লান্টস, যে প্লান্টগুলো ইনসেক্ট রেজিস্ট্যান্ট হয়, মানে যে প্লান্টগুলোর ক্ষেত্রে ইনসেক্টকে কিল করার মতো জিন প্রেজেন্ট থাকে, তো সেই কটন প্লান্টগুলো দে আর জেনেটিক্যালি মডিফাইড, রাইট? তাই বলছে ইনসেক্ট রেজিস্ট্যান্ট কটন প্লান্টস হ্যাভ বিন genetically engineered by injecting gene from, ধরো বিটি কটন, তাহলে এই ধরনের ইনসেক্ট রেজিস্ট্যান্ট কটন প্লান্টস বা পেস্ট রেজিস্ট্যান্ট কটন প্লান্টস, এদের মধ্যে যে ফরেন জিনটাকে ইম্পার্ট করা হয় বা ফরেন জিনটাকে ইন্ট্রোডিউস করা হয়, সেই ফরেন জিনটা কোন ধরনের মাইক্রো অর্গানিজমের বডি থেকে
এক্সট্রাক্ট করা কি হবে আনসার? ভেরি গুড, ব্যাকটেরিয়া। অর্থাৎ বিটির কথা আমরা সকলেই শুনেছি, বিটি কটন, বিটি টোব্যাকো, বিটি ব্রিঞ্জল, এগুলো শুনেছি। বিটি স্ট্যান্ডস ফর ব্যাসিলাস thuringiensis। তাহলে ব্যাসিলাস thuringiensis is an example of bacteria. Okay, so option B is the right answer, correct. What is the purpose of biosensor? Biosensor এর purpose কি? What is the purpose of biosensor? কি হবে বলো? What is the purpose of biosensor? To detect biomolecules, to measure physiological signal, to provide electrical stimulation, to study internal organs. বলো কি হবে? To detect biomolecules, to measure physiological signal, to provide electrical stimulation, to study internal organs. তো এই পার্টিকুলার কোয়েশ্চেনটা কিন্তু জিজ্ঞেস করেছে ফ্রম বায়ো ইনস্ট্রুমেন্টেশন। তো এটা আনসার কিন্তু অপশন এ হবে, বায়োমলিকিউলকে ডিটেক্ট করা এবং অ্যাকর্ডিংলি সেটা থেকে ড্রাগ ডিসকভারি করা বা প্রপার একটা ট্রিটমেন্ট রেজিম ডেভেলপ করা, এটাই কিন্তু পারপাস অফ দ্য বায়োসেন্সর। ওকে, টু ডিটেক্ট বায়োমলিকিউলস, এটা আনসার হবে। অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। প্লান্ট স্টোর গ্লুকোজ ইন দ্য ফর্ম অফ, দেখো আমরা জানি যে প্লান্ট কিন্তু ফটোসিনথেসিস পদ্ধতিতে যে গ্লুকোজটা তৈরি করে, মানে যে রেসপিরেটরি সাবস্ট্রেটটা তৈরি করে, উইচ ইজ কল্ড গ্লুকোজ, এই গ্লুকোজ ইজ কল্ড দ্য সোর্স অফ এনার্জি। কিন্তু এক্সেস গ্লুকোজটাকে প্লান্ট কিন্তু স্টোর করে রাখে, লাইক আস। আমরা কিন্তু আমাদের এক্সেস যে বডি সুগার তাকে স্টোর করে রাখি কি ফর্মে? গ্লাইকোজেন। গ্লাইকোজেন storage form of glucose in animal body। আমরা এক্সেস গ্লুকোজটাকে যে ফর্মে আমাদের বডিতে স্টোর করি, ইন লিভার অ্যান্ড মাসল, দ্যাট ইজ গ্লাইকোজেন। গ্লাইকোজেনকে আমরা অ্যানিমাল স্টার্চও বলি। WBCS মেইনস এর প্রশ্ন, অ্যানিমাল স্টার্চও বলি। তাহলে প্লান্টস স্টোর গ্লুকোজ ইন দ্য ফর্ম অফ, প্লান্ট যে গ্লুকোজকে স্টোর করছে সেটা কোন ফর্মে স্টোর করছে? মনোস্যাকারাইড বা এক শর্করা, এটা হচ্ছে simplest form of carbohydrate। simplest form of carbohydrate, এক্সাম্পল তুমি বলতে পারো গ্লুকোজ। সেলুলোজ বা রাফেজ বা যেটাকে আমরা বলি ফাইবার, যেটা আমাদের বডিতে একেবারেই ডাইজেস্ট হয় না, বিকজ উই ল্যাক সেলুলোজ ডিগ্রেডেটিং এনজাইম কল্ড cellulase। Starch and glycogen both are polysaccharides, বহু শর্করা। তাহলে সি আর ডি এর মধ্যে কোনটা আনসার হবে? ভেরি গুড, কারেক্ট, ভেরি গুড। আনসার হবে স্টার্চ। তাহলে উদ্ভিদের দেহে অতিরিক্ত পরিমাণ শর্করা যে হিসেবে বা যে ফর্মে কনজার্ভ হয়ে থাকে ফর ফিউচার পারপাস, দ্যাট ইজ স্টার্চ। আর অ্যানিমাল স্টার্চকে আমরা বলি গ্লাইকোজেন।
আমরা বডিতে যে ফর্মে গ্লুকোজটাকে স্টোর করি দ্যাট ইজ কল্ড গ্লাইকোজেন। সো এখানে কিন্তু আনসারটা হবে অপশন সি, স্টার্চ। লাস্ট কোয়েশ্চেন আজকের, what is the term for the movement of genes from one population to another? জিন কে আমরা বলি vehicle of heredity বা factor of inheritance, factor of inheritance। তাহলে কোনো একজন ইন্ডিভিজুয়াল একটা পপুলেশন থেকে মাইগ্রেট করে, আচ্ছা পপুলেশন কথাটার মানে হচ্ছে কি, মানে হচ্ছে কালেকশন অফ ইন্ডিভিজুয়ালস, কালেকশন অফ ইন্ডিভিজুয়ালস, অনেকগুলো ইন্ডিভিজুয়ালকে কালেকটিভলি আমরা একটা পপুলেশন বলি। তাহলে কোনো একজন ইন্ডিভিজুয়াল সে যদি একটা পপুলেশন থেকে মাইগ্রেট করে সেই পপুলেশনকে গিভ আপ করে যদি আরেকটা পপুলেশনে চলে যায়, তখন এই যে জেনেটিক ট্রান্সফার হচ্ছে বা জেনেটিক ট্রান্সমিশন হচ্ছে একটা পপুলেশন থেকে আরেকটা পপুলেশনে যাওয়ার কারণে, একে আমরা কি বলি? মিক্সড আনসার পাচ্ছি, জিন ফ্লো, জেনেটিক ড্রিফট, মিউটেশন আর ন্যাচারাল সিলেকশন। কোনটা হবে আনসার বলো? ভেরি গুড, সবাই বলছো জিন ফ্লো। তাহলে যদি একটা পপুলেশন থেকে, ধরো পপুলেশন এ থেকে যদি পপুলেশন বি তে বেশ কিছু ইন্ডিভিজুয়াল ট্রান্সফার হয়, তাহলে আমরা দেখব যে এখানে অরিজিনালি যে ইন্ডিভিজুয়ালরা ছিল তারা আরেকটা পপুলেশনে গিয়ে পড়লো, মানে এই পপুলেশনটার কিন্তু বায়োডাইভার্সিটি ইনক্রিজ করলো। অ্যাট দ্য সেম টাইম যে ইন্ডিভিজুয়াল গেল তার ক্ষেত্রেও কিন্তু চান্সেস অফ অ্যাডাপ্টেশন বাড়লো, ইনক্রিজড হলো, এবং এর আলটিমেট রেজাল্ট হচ্ছে ইভলিউশন। ওকে, সে অনেক বেশি ইভলভ করতে পারলো ইন কম্প্যারিজন টু আদার্স। তো এই 15টা কোয়েশ্চেন আমরা সলভ করলাম, উই আর ডান। যে কটা প্রশ্ন ছিল প্রত্যেকটাই আমরা করে ফেললাম। আমি জানি তোমাদের এক্সপেকটেশন আরেকটু ছিল যে ম্যাম আরো বেশ কিছু কোয়েশ্চেন যদি ক্লাসে আনতেন আমরা আরেকটু ইভ্যালুয়েট করতে পারতাম বা আরেকটু প্র্যাকটিস করতাম। তো ঠিক এটাই আমরা শুরু করব কিন্তু ফ্রম দ্য নেক্সট উইক। বারবার বলছি, যারা পরে জয়েন করলে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আমাদের রাইস স্মার্টের প্ল্যাটফর্মে কিন্তু সোমবার অনওয়ার্ডস, নেক্সট মানডে অনওয়ার্ডস একদম প্রিলিমস ওরিয়েন্টেড ক্লাস শুরু হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, যেখানে এক্সপার্ট মেন্টররা কিন্তু তোমাদের সাথে এই ম্যারাথন ক্লাসগুলোতে থাকবেন। আমিও কিন্তু থাকবো। আমার ক্লাস নেক্সট টিউসডেতে আমরা তোমাদেরকে কমিট করছি, তোমরা প্রত্যেকে ক্লাসে জয়েন করবে। নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু অনেক বেশি থাকবে সেই ক্লাসে, ডিউরেশন এবং নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু সেই ক্লাসে অনেক বেশি থাকবে। অ্যাপ্রোচটা অনেক বেশি এক্সাম সেন্ট্রিক হবে এবং তোমাদের ডাউটও কিন্তু ক্লিয়ার হবে সেই ক্লাসে। তো একটা কথাই বলবো যে ক্লাসে আসবে সবাই, সবাই টাইমলি ক্লাসে পার্টিসিপেট করবে এবং প্র্যাকটিসটা কিন্তু এইভাবেই জারি রাখো, ঠিক আছে? তাহলে দেখবে এক্সামটা কিন্তু একটা খুব ইজি একটা তোমাদের কাছে ব্যাপার হয়ে দাঁড়াবে এবং কোয়ালিফাই করাটা ইজ জাস্ট আ ম্যাটার অফ টাইম সেক্ষেত্রে। ওকে, তো চলো তোমরা টাইম জেনে যাবে, তোমাদেরকে ইন্টিমেট করে দেওয়া হবে অ্যাকর্ডিংলি, তোমরা সেই টাইম দেখে ক্লাসে জয়েন করবে। তো টিল দেন স্টে টিউন, সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, নেক্সট দিন দেখা হচ্ছে। থ্যাংক ইউ।